যে ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিপে যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে। এটা শুধুমাত্র চুচা হয় নাই, আসলে ধান ধরেছে। এবং যখন ধান আসে ধানের গাছে তখন এটা জানান দেয় একটা পাতা, এটাকে বলে ফ্ল্যাগ লিফ। তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে, আবার শস্যও এসেছে। এটা আমার মনে হয় যে একটা অভূতপূর্ব দৃশ্য, কারণ আমরা সেই 1757 সালের পর থেকে যখন আমরা ব্রিটিশের আমলে চলে গেলাম, ব্রিটিশদের অধীনে চলে গেলাম, তখন তো একটা প্রচলিত ধারণা হয়েছে যে পশ্চিমারা, ব্রিটিশরা আমাদেরকে টেকনোলজি দিবে, তারা আমাদেরকে টাকা দিবে, আমরা এটা হাত পেতে নিব, এইরকম একটা চিন্তা আমাদের ব্রেইনে ঢুকে দেওয়া হয়েছে। তো এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো, সিলেট থেকে আসলো, কারণ সিলেটের লোক এসে এখানে বাসা বেঁধেছেন। সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি এই ধানের টেকনোলজি। তো এবং এটা দিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা, ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন, কিন্তু এই গ্রেইনগুলো একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে, এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি। একটা ঐতিহাসিক একটা মুহূর্ত। একটা মিনিট স্যার, আমি একটু চেক করে নেব সাউন্ডটা। মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিপে যেমন একটা প্রশ্ন করলে ওকে তারপরে আপনাকে ওকে একটা মিনিট স্যার গো। আসলে এটা খুব খুব অভূতপূর্ব আপনি যেটা বলেছেন, এবং আসলে খুব উৎসাহব্যঞ্জক খবর। আমি জানতে চাইছি এই ধানটা কী প্রকারের, এবং আপনি কি, আমরা যেটা জানি আপনার পঞ্চগৃহে নিয়ে সারা জেগেছে সারা বিশ্বব্যাপী, এটা কি পঞ্চগৃহী জাতের গাছ? মানে এর অর্থাৎ কি আমরা এখানে কি 5 বার ফলনটা পাবো এখানে? না, এখানে আপনি 5 বার ফসল পাবেন না, কারণ এখানে শীত ঘনিয়ে আসবে। এই সামারটা একটা খুব ন্যারো ব্রেক। এখানে আমি যেটা করতে পেরেছি, এবং কিছুদিন আগে নেদারল্যান্ডে আমি দেখেছি যে ধানটা হয় নাই, চুচা হয়ে গেছে, কারণ শীত নেমে এসেছে। তো এটা আমরা একটা আমারই সৃষ্ট একটা আগাম জাতের ধান আর কি, যাতে ফসলটা চলে আসে। এখানে একটা প্রুফ অফ কনসেপ্ট যেটাকে বলি, যে ইংল্যান্ডের মাটিতে আসলে ধান হবে, একটা দানা হবে, এটা প্রমাণিত হবে। হ্যাঁ, 10টা দানা হবে, এনাফ টু মেক দ্য পয়েন্ট, তাই না? এখন এই দানাকে বাড়িয়ে আমরা হাজার লক্ষ দানাতে পরিণত করব, বিশাল কাভার্ড স্পেসে হবে। পঞ্চব্রীহি তো আছেই, পঞ্চব্রীহি এখানে নিয়ে আসবো। এটা পঞ্চব্রীহি হওয়ার আগে বিভিন্ন স্টেজে যে আমরা গিয়েছিলাম, ওই সময়কার একটা ধান। এটা পঞ্চব্রীহি, সম্পূর্ণ পঞ্চব্রীহি না, কারণ এক লাফে আমাদের পঞ্চব্রীহি এখানে নিয়ে আসবো, এটা তো প্রয়োজন নাই, তাই না? আপাতত আমরা একটা ধান করব যে আগাম জাতের ধান এখানে হয়ে যাবে, তাই না? এবং এটার পঞ্চব্রীহির কিছু চরিত্র যে কাটার পরে বেড়ে উঠে, আপনারা দেখতে পাইছেন এখানে হচ্ছে, কিন্তু কারণ উনি কেটে দিয়েছিলেন, কাটার পরে এটা এসেছে। একটা জিনিস জানতে চাইবো, আমরা সাধারণত আমাদের দেশে ধানের রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত 2-2.5 মাস বা 3 মাস সর্বোচ্চ। এখানে এই গাছগুলো 10 মাস টিকে থাকলো এবং তারপরে ধান এলো। এই ব্যাপারটা কিভাবে? এর কারণ হলো এই ধানগুলাকে এরকম মৃত্যুহীন করে নির্মাণ করা হয়েছে, যেটা অমর ধান আর কি, যেটা চট করে থাকবে তারপরে মারা যাবে, এরকম ধান এটা না। এটাকে ওই যে রিগ্রোথ, যেটা রিজেনারেশন আমরা বলি, অনেকে বলে রাটুন, ওই যে পুনর্জন্ম হওয়ার যে একটা প্রবণতা, এটাকে উস্কে দেওয়া হয়েছে নিশ্চয়ই। এই কারণে এটা হয়েছে। নেদারল্যান্ডসে এটা হয় নাই, নেদারল্যান্ডসে কোনো দানা হয় নাই। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে নেদারল্যান্ড থেকে ব্রিটেন ধান উৎপাদনের জন্য আরো বেশি, কারণে বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখানে সামারগুলো ওয়ার্মার, যেমন আজকে যে দিন অত ঠান্ডা না, কিন্তু তো এইরকম দিন যদি ধরেন অনেকগুলো থাকে, একটা ক্রিটিক্যাল নাম্বার অফ ওয়ার্ম ডে লাগে, তারপরে ধানটা ফ্লাওয়ার করে। তো আমি হিসাব নিকাশ করে স্যাটেলাইট থেকে ডাটা নিয়ে এই আজম ভাইয়ের বাড়ির স্যাটেলাইট কোঅর্ডিনেট আমি আমার লোককে পাঠিয়েছি শ্রীমঙ্গলে। তারা ওইখান থেকে এই জায়গাটাকে অ্যাসেস করেছে, এই জায়গার টেম্পারেচার গত 20 বছরে কী ছিল এটা দেখতে পাইছে, এটা প্লট করছে, রেইনফল প্লট করছে। সব প্লট করার পরে গত বছর আমরা ঠিক করেছি যে আজম ভাইয়ের বাড়ির ব্যাকইয়ার্ড, যেটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা ধান ফলানোর জন্য একটা চলে। এটা আগে এই পরীক্ষা নিতে হয়? হ্যাঁ, এটা হয়েছে। তো আমরা তো আজগবিভাবে কিছু করি না, আমরা স্যাটেলাইট ডাটা নিছি, মানে সেন্টিনেল 1 and 2 থেকে ডাটা নিছি, জিওগ্রাফিক কোঅর্ডিনেট থেকে ডাটা নিছি, রেইনফলের ডাটা নিছি। আমি তো গত বছর মানে 2023 সালে তো 2-3 বার আসছি এই দেশে, তাই না? তারপর আমাদের যে ভাই
যিনি একদম মানে ইনোভেটর আমি বলবো, যে ধান ফলানোর জন্য অত্যন্ত উপযোগী একজন মানুষ উনি। ওনার কারণে হাল ছাড়েননি গত 10 হ্যাঁ, মাসে। উনি হাল ছাড়েন নাই, আমাকে জানাইছেন, কাটছেন, আবার হয়েছে প্রত্যেকটা স্টেজে ভিডিও করেছেন। উনি তো একেবারে মানে ক্রিস্টোফার কলম্বাস টাইপের একটা লোক, তাই না? তো হ্যাঁ, তো এই যে ধানের যে ক্রিস্টোফার কলম্বাস, উনি যে কোনো অবস্থাতে নেভার টেকিং নো এজ অ্যান আনসার, যে কারণে এটা সম্ভব হয়েছে, তাই না? এখন এটা তো একটা মোটামুটি একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত একটা পরিবেশ। হ্যাঁ, আমরা backyard। মানে আশা করতে চাই যদি, তাহলে মানে বাইরের সাধারণ পরিবেশে অনেক আবহাওয়ার অনেক সমস্যা আছে, অনেক ফ্যাক্টর এখানে কাজ করবে। সেই প্রতিকূল পরিবেশে এই ধানটা বেড়ে উঠতে পারবে কিনা, বাঁচতে পারবে কিনা এবং ফলন দেবে কিনা? অবশ্যই বাড়তে পারবে। বায়োলজি কিন্তু অন্য জিনিসের মতো না। বায়োলজির নিয়ম হলো যদি একটা দানা হয়, তার মানে এখানে 1 কোটি দানাও হবে, সম্ভাবনাটা আছে নিশ্চয়ই। কারণ যে কারণে একটি দানা হয়, ওই পরিবেশটা আপনার 1 কোটি দানাতে আপনি নিয়ে আসবেন, এটা অবশ্যই হবে। যেমন বিগার স্পেস লাগবে, কন্ট্রোল গ্রিন হাউস লাগবে, মানে সামারটাকে এক্সটেন্ড করার জন্য কিছু এক্সট্রা দিন লাগবে। এই দেশের রেগুলেটরি মানে বিশালভাবে, এটা তো একটা ব্যাকইয়ার্ড গার্ডেন। এটা যেমন আপনি লাউ লাগাইছেন, টমেটো লাগাইছেন, এরকম এই টাইপের একটা জিনিস। কিন্তু প্রুফ অফ কনসেপ্ট যেটা বলে, যে মানে নিয়মটা এস্টাবলিশ হয়েছে, যে ধান এখানে হয়েছে। আমি জানি না ইংল্যান্ডে, ইউকেতে মাটিতে এটা মেবি দ্য ফার্স্ট ইভেন্ট। এখানে কোনোদিন কেউ ধানের একটা দানা তৈরি করেছে বলে আমার জানা নেই, তাই না? মানে ল্যাবরেটরির বাইরে কোনো গ্রিন হাউসে হয়তো করতেও পারে, আমি জানি না যদিও। তার মানে এটা আজকে আপনার নানা এতদিন থেকে, গত 40 বছর থেকে আপনি নানান আবিষ্কারে ব্যস্ত।